আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উচ্চতর গণিত বিন্যাস ও সমাবেশ। এর আগে পরপর 4টা ক্লাস হয়েছে বিন্যাসের উপরে, আজকে হবে সমাবেশের উপর। আচ্ছা, আসো শুরু করা যাক। সমাবেশটা এর আগে আমরা বিন্যাসের অঙ্কগুলো করেছি, যে কিভাবে করতে হয় সেই সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে পারছো এবং তোমরা ওইটা প্র্যাকটিস করবে বারবার। ঠিক আছে? আচ্ছা, দেখো, এর আগে ছিল বিন্যাস, এখন হবে সমাবেশ। তাহলে সমাবেশটা কিভাবে আমরা চিনব, কোনটা বিন্যাস কোনটা সমাবেশ, এটা আমরা কিভাবে চিনব? ঠিক আছে, দেখো, এর আগেরগুলো অঙ্কগুলোতে ম্যাক্সিমামই ছিল যে কোনো সংখ্যাকে সাজাতে হবে, বিন্যাস করতে হবে, বিন্যস্ত করতে হবে। ঠিক আছে, ওই ধরনের কথাগুলো থাকলে সেটাকে করতে হবে বিন্যাস। আর সমাবেশে যদি অঙ্কে থাকে সমাবেশ কথা উল্লেখ থাকে, কমিটি কথা উল্লেখ থাকে, বা সিলেকশন, ইলেকশন হতে পারে, শুভেচ্ছা, বাছাই, দল গঠন, নির্বাচন, জ্যামিতিক বিষয়াবলী, এটা গুরুত্বপূর্ণ জিনিস যে সমাবেশের জ্যামিতিক বিষয়াবলী, এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। ইত্যাদি শব্দগুলার যে কোনো শব্দ অঙ্কের মধ্যে থাকলে তা হবে সমাবেশ। এই কটা শব্দগুলো যে কোনোটা থাকতে পারে, তাহলে সেটা হবে কি সমাবেশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, সমাবেশের মৌলিক যে সূত্রগুলো আছে, মৌলিক সূত্রাবলী। তাহলে আমরা বিন্যাসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস করেছি, যে মোট বস্তুকে n সংখ্যক ধরেছি আমরা। সমাবেশের ক্ষেত্রেও ঠিক তাই, যে মোট বস্তু n, আর প্রতিবারে নিতে হয় সেটা হচ্ছে r সংখ্যক। তাহলে মোট বস্তু হচ্ছে n, প্রতিবারে নিতে হবে r সংখ্যক। অতএব সমাবেশ NCR। আচ্ছা, এর আগে আমরা যে বিন্যাসটা করছি, মোট বস্তু ছিল n, প্রতিবারে আমরা নিয়েছি কি সংখ্যক, r সংখ্যক, তাহলে PR। বিন্যাসের ক্ষেত্রে কিন্তু ছিল NPR, কারণ বিন্যাসের ইংলিশ রূপটাই হয়েছে তোমার কি পারমুটেশন, অর্থাৎ পারমুটেশনের পিটা এই যে পি আসছে এখানে। ঠিক আছে, আর সমাবেশের ইংলিশটা হয়েছে তোমার কম্বিনেশন, হ্যাঁ, এই জন্য সি আসছে। তাহলে পারমুটেশন আর এটা হচ্ছে কি কম্বিনেশন। তাহলে মোট বস্তু দুইটার ক্ষেত্রে একই। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে মোট বস্তু সংখ্যা n, প্রতিবারে নিতে হবে r সংখ্যক। ঠিক আছে, সমাবেশের ক্ষেত্রে হবে NCR। তাহলে এটা হচ্ছে মৌলিক সূত্রের মধ্যে প্রথমেই পড়ে এটা NCR, যে মোট যে কটা বস্তু থাকবে যদি প্রতিবারে সেখান থেকে আমরা যে কটা বাছাই করব সেটা হবে r সংখ্যক, তাহলে হবে সূত্রটা হবে NCR। আচ্ছা, তারপরে দ্বিতীয় সূত্র আসি, NCR সমান সমান NCS, অর্থাৎ NCS এখানকার এই যে r সংখ্যক আর s সংখ্যক, মানে এই দুইটা বস্তু যদি আলাদা সংখ্যক হয় বা একই সংখ্যক হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা সমান যদি এটা হয়, তাহলে n এর মানটা হবে n সমান সমান r প্লাস s, এটা মাথায় রাখতে হবে। NCR সমান সমান NCS হলে n সমান সমান r প্লাস s। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে সূত্রগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। আসো, তাহলে আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল, 10 জন বালক, 10 জন বালক এবং 8 জন বালিকা। ঠিক আছে, 10 জন বালক 8 জন বালিকা থেকে, এটা বইয়ের অঙ্ক, তোমরা খাতা কলম নিয়ে বই নিয়ে অঙ্কটা করো। 8 জন বালক, 2 জন, তাহলে 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 2 জন বালক
ও দুইজন বালিকা কত প্রকারে বাছাই করা যাবে? প্রশ্নটা আরেকবার দেখো। 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত প্রকারে বাছাই করা যায়? তাহলে আমাদের মোট বালক আছে কয়জন? 10 জন। তাহলে মোট n এর মান, তাই এখানে n এর মান কত? 10। এই 10 জন বালক থেকে কয়জন বালক? 2 জন বালক বাছাই করতে হবে। আর 8 জন বালিকা থেকে 2 জন বালিকা বাছাই করতে হবে। তাহলে 10 জন, মোট ছিল কত? 10 জন বালক, ঠিক আছে। তাহলে 10 জন বালক থেকে যদি 2 জন বালককে আমরা বাছাই করি তাহলে কি হবে? তাহলে প্রতিবারে আমরা বাছাই করে নিচ্ছি আর সমান সমান তাহলে 2। এটা বালকের ক্ষেত্রে। এখন আমি বোঝানোর চেষ্টা করছি প্রথমে, অঙ্কটা এটা সুন্দর করে লিখে লিখে করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বালিকাদের ক্ষেত্রে তাহলে মোট বালিকা আছে 8 জন। 8 জন থেকে কয়জন বালিকা নিতে হবে? বালিকাও 2 জন বাছাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও আর সমান সমান কত? 2। এটা হচ্ছে বালিকার ক্ষেত্রে। তাহলে মোট বালক ছিল 10 জন, তার থেকে 2 জন বালককে বাছাই করে নিতে হবে, এবং মোট বালিকা ছিল 8 জন, তার থেকেও 2 জন বালিকাকে বাছাই করে নিতে হবে। তাহলে মোট কত প্রকারে আমরা বাছাই করতে পারব? তাহলে দেখো এখানে বালক ছিল 10, তাহলে NCR মানে 10 CR, আর এর মান কত? 2। তাহলে একটা বালককে বাছাই করার উপায় 10C2। একইভাবে বালিকা 8 জন বালিকা থেকে 2 জন বালিকাকে বাছাই করার উপায় তাহলে হচ্ছে 8C2, ঠিক আছে। তাহলে মোট কত প্রকারে তাদেরকে বাছাই করা যেতে যাবে? তাহলে অতএব মোট বাছাই করার উপায় তাহলে 10C2 গুণ 8C2 গুণ করে যেটা আসবে ক্যালকুলেশন করে সেটা কি হবে? অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। এটা গুণ করার পরে দেখো হয় 1260। প্রথম সূত্র মৌলিক সূত্রের মধ্যে যেটা ছিল যে মোট বস্তু হয়েছে n এবং প্রতিবারে নিতে হবে r, অর্থাৎ সমাবেশটা হবে NCR, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট যে সূত্রটা দিয়েছি সেটার একটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল, ঠিক আছে। এখানে NC8 সমান সমান NC12 হলে 22CN সমান সমান হয়। একটু আগে মৌলিক সূত্রের ভিতরে আমরা যেটা করছি একটু আগে, যে মৌলিক সূত্রটা কি ছিল দেখো, NC8 সমান সমান NC12, অর্থাৎ এখানে যেটা ছিল NCR, 2 নম্বর যে সূত্রটা একটু আগে লিখে দিছি, NCR সমান সমান NCS যদি হয় তাহলে n এর মানটা কি হবে? R প্লাস S, একটু আগে এটা লেখা হয়েছে। তাহলে এখানে এটা হচ্ছে R, এটা হচ্ছে কি S, তাহলে n সমান সমান হবে 8 প্লাস কত? 12। তাহলে যোগ করলে কত হয়? 20। তাহলে আমরা যদি n এর মানটা বের করতে পারছি, এখন আমাদের সূত্রটা কি ছিল? NCR সমান সমান NCS, এটা কি হবে? যোগ করতে হবে n এর মানটা বের করতে হলে। তাহলে NC8 সমান সমান NC8 সমান সমান NC12 হলে তাহলে 22CN সমান সমান হট। তাহলে আমাদের এখান থেকে প্রথমে আমরা n এর মানটা বের করে নিলাম, অতএব 22C n এর মান কত? 20।
তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 231। 231। আশা করি এটাও বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হইছে মৌলিক সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে তোমরা এই দুইটা সূত্রের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করবে, ঠিক আছে। এরপর আমরা জ্যামিতিক বিষয়াবলীর অঙ্কগুলো করাবো আজকে। জ্যামিতিক বিষয়াবলী। জ্যামিতিক বিষয়াবলী যখন মোট বিন্দু বা ভুজের সংখ্যা সমান সমান n, তখন আমাদের জ্যামিতিক বিষয়াবলী যে কটা সূত্র আছে সেই কটা কিভাবে করব দেখো। তাহলে জ্যামিতিক বিষয়াবলীর মধ্যে প্রথমেই পড়ে ত্রিভুজের সূত্রটা, তাই না? আমরা জানি ত্রিভুজের কয়টি বাহু আছে? 3টি বাহু। তাহলে জ্যামিতিক বিষয়াবলীর অঙ্কগুলো যখন আমরা করব সমাবেশের, ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এটা কত? 3টা বাহু। আর চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু। এটাগুলো কি করতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? না, ত্রিভুজের সংখ্যা তাহলে NC3, ত্রিভুজের সংখ্যা NC3। আচ্ছা, একইভাবে চতুর্ভুজের সংখ্যা কত হবে? তাহলে চতুর্ভুজের সংখ্যা NC কত? 4, কারণ চতুর্ভুজের কয়টি বাহু? 4টি বাহু। আচ্ছা, এবার কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে NC2। কর্ণ কয়টা থাকে? 2টা থাকে চতুর্ভুজের ক্ষেত্রে, তাই না? NC2 - n, কর্ণের সংখ্যাটা হবে NC2 - n। আচ্ছা, এরপরে দেখো শুভেচ্ছা বিনিময়, ছেদবিন্দুর সংখ্যা, শুভেচ্ছা বিনিময়, তারপরে সরল রেখা, সবগুলো একটার ভাবে আমি লিখে দিচ্ছি। সরল রেখার ক্ষেত্রে দেখো, সরল রেখা NC2, ঠিক আছে, সরল রেখা। আচ্ছা, তারপরে ছেদবিন্দুর ক্ষেত্রেও NC2, শুভেচ্ছা বিনিময় বা শুভেচ্ছা সংখ্যা, তাহলে এটাও কিন্তু NC2, শুভেচ্ছা বিনিময়ের সংখ্যা NC। এই তিনটার ক্ষেত্রে NC2 হবে, এটা মাথায় রাখবা। সরল রেখা, ছেদবিন্দু, শুভেচ্ছা বিনিময়ের সংখ্যা NC2। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। আসো, এক্সাম্পলটা তাহলে আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে এই সূত্রগুলোকে ক্লিয়ার করি। এক্সাম্পল, 20টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রে কতগুলো
কতগুলো এক যা সরল রেখা থাকতে পারে? সরল রেখা। 2 নম্বর প্রশ্ন, যে সরল রেখা একটা প্রশ্ন হতে পারে বা কয়টি ত্রিভুজ থাকতে পারে? ত্রিভুজ। 3 চতুর্ভুজ। 4 কর্ণ। কর্ণের সংখ্যা পাওয়া যাবে। দেখো প্রশ্নটা যে বৃষ্টি, এখানে বৃষ্টির জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। এন এর মান এখানে যেটা থাকবে সেটা হবে এন এর মান। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি? ষড় মানে 6, ঠিক আছে। তাহলে এন এর মান ওখানে কয়টা হবে? 6। অষ্টভুজের থাকতে পারে, অষ্ট, অর্থাৎ এন এর মান কত হবে? 8। আমাদের সূত্রটা হচ্ছে যে আমরা যখন ত্রিভুজের সংখ্যা বের করব তাহলে এনসি কত? 3। যখন চতুর্ভুজের সংখ্যা বের করব তখন এনসি 4। যখন কর্ণের সংখ্যা বের করব এনসি 2 - n। যখন শুভেচ্ছা সরলরেখার সংখ্যা বের করব, তারপরে ছেদবিন্দুর সংখ্যা বের করব, তখন কি করব? এনসি 2, ঠিক আছে। তাহলে এন এর মানটা প্রশ্নে উল্লেখ থাকবে। এখানে দেখো 20টি বাহু বিশিষ্ট আছে, তাহলে এন এর মান এখানে কত? 20। এখন এখান থেকে যদি আমরা সরলরেখার সংখ্যাটা বের করতে চাই তাহলে এক নম্বর সেটটা দেখো মুখোমুখি হয়ে যাবে। তাহলে লিখে নিতে পারো এখানে মোট বাহু সংখ্যা n সমান কত? 20, ঠিক আছে। তারপরে অতএব সরলরেখার সংখ্যা তাহলে 20 সি সরলরেখা, ঠিক আছে। সরলরেখার সংখ্যা কি হয়? NC2। তাহলে এখানে কয়টি? n এর মান কত? 20। তাহলে NC কত হলো? 2। তাহলে 20C2 এটা করলে কত পাবা? ক্যালকুলেশন করলে 190। আচ্ছা, তারপরটা 2 নম্বরটা দেখো ত্রিভুজের সংখ্যা কত? তাহলে মোট n এর সংখ্যা হয়েছে কত? 20 বাহু বিশিষ্ট, আমি প্রথমেই বলেছি। তাহলে NC কত হবে? ত্রিভুজে হয় 3। আচ্ছা, তারপরটা দেখো 3 নম্বরটা ছিল চতুর্ভুজ, তাহলে 20 সি কত? চতুর্ভুজে হয় 4। তারপরটা কি? কর্ণের সংখ্যা, ঠিক আছে। কর্ণের সংখ্যা তাহলে 20 সি 2 - 20 মানে -n। তাহলে এগুলা কি করতে হবে? বের করতে হবে। ত্রিভুজের সংখ্যা দেখো NC3 হলে হয় 1140। আর চতুর্ভুজের সংখ্যা হয় 4845। আর কর্ণের সংখ্যা হয় 170। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ক্লিয়ার। এবার আর একটা উদাহরণ দেখো, একটা উদাহরণ দিই। তাহলে জ্যামিতিক বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি ভাবে তোমরা করতে পারবা। শুধু সূত্রগুলো মাথায় রাখতে হবে, তাহলে সমাবেশটা ক্লিয়ার করা সম্ভব খুব দ্রুত। প্রশ্নটা একটু আগেই বলেছি, যেমন ষড়ভুজের থাকতে পারে। হ্যাঁ, এক্সাম্পল, ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? এরকম একটা এমসিকিউতে থাকতে পারে, ঠিক আছে, বা কতে থাকতে পারে বা খতে থাকতে পারে। কর্ণের সংখ্যা, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে n এর মান 6। কর্ণের সংখ্যা সূত্র আমরা জানি NC2 - n। কর্ণের সংখ্যা কি? NC2 - n। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে n এর মানটা আমাদের n এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত? ষড়ভুজ যেহেতু, তাহলে 6 C2 - 6। আশা করি বুঝতে পারছো। 6C2 - 6, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটি সমতলে অবস্থিত 10 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা বের করো। 10টি বাহু বলেছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 10, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাস বেশি দীর্ঘায়িত করব না। আগামী দিন আরেকটি ক্লাসের মাধ্যমে সমাবেশ অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আর
তোমরা যারা বাসায় প্র্যাকটিস করতেছো আরো ভালোভাবে প্র্যাকটিস করো। ম্যাথটা প্র্যাকটিস না করলে এটা মাথায় থাকবে না। গণিতটা এমন একটা সাবজেক্ট যেগুলো এখন তোমরা পারতেছো বা আগে পারতে, এখন যে প্র্যাকটিস না করো এটা ভুলে যাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা খেলাধুলার মতো। দেখা যাচ্ছে অনেকদিন খেলাধুলা না করলে যেমন ভুলে যেতে হয়, পারি না, এরকম সমস্যা হয়। এটা হচ্ছে ম্যাথটা হচ্ছে ঠিক একই রকম ভাবে। এটা সবসময় প্র্যাকটিস করে রাখো, হ্যাঁ, সবসময় বেশি বেশি করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের সবাই ভালো থেকো, তোমাদের সুন্দর সাফল্য কামনায় আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।